একদম বেসিক কিছু ইয়ার উপরে যাব, আইওটির উপরে যাব। তার আগে আমাকে একটু বলবেন, হাউ মেনি অফ ইউ আর স্টুডেন্টস? একটু হাত তুলবেন। আচ্ছা, এখনো পড়ছেন আপনারা, রাইট? আমার পরিচয় দিয়ে নিই, আমি শামসুল হক। আমি এখন লিডস কর্পোরেশনে প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করছি। সেশনটা একটু ইন্টারেক্টিভ হতে হবে, হ্যাঁ? কেউ কিছু না বুঝলে অবশ্যই কোয়েরি করবেন। একদম বেসিক কিছু ইন্টারনেট অফ থিংস এর বেসিক জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করব। দেন এইটার একটু আর্কিটেকচার, একটু জেনারিক আর্কিটেকচার, প্লাস এটা কোন প্রোটোকল নিয়ে কাজ করে এবং এটা অ্যাপ্লিকেশনসগুলো কি, এগুলো একটু আমরা জানার চেষ্টা করব। সো যেই পয়েন্টে যে কিছু বুঝবেন না আমাকে অবশ্যই একটু কোয়েরি করবেন, ঠিক আছে? যেন সেশনটা একটু ইন্টারেক্টিভ হয়। ওয়েল, ইন্টারনেট অফ থিংস, দ্যাট ইজ প্রথমে হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট কি এটা তো আমরা সবাই জানি, তাই না? নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস, অনেকগুলো নেটওয়ার্ক মিলে বড় একটা নেটওয়ার্ক, এই তো পড়েছিলাম, দেখেছিলাম তাই। তাহলে এই ইন্টারনেটের সঙ্গে থিংসটা কি? থিংস হচ্ছে এনিথিং, যে কোনো কিছু। লাইক এটা কি? সিসি ক্যামেরা, একটা বিন, কার, রেফ্রিজারেটর, এভরিথিং, যা কিছু আমরা দেখছি সব কিছুই। এই থিংস গুলা আসলে ইন্টেনশনটা কি? ইন্টারনেট অফ থিংস, থিংস গুলোকে যদি আমরা কানেক্ট করতে চাই একে অন্যের সঙ্গে, লাইক আমি কি দেখালাম, একটা ফ্রিজ বা লাইট অথবা কফি মেকার, তারা ইন্টারনেটের মাধ্যমে একটার সাথে আরেকটা কানেক্টেড। একটা বিহেভিয়ারের জন্য অন্য কোথাও আর একটা বিহেভিয়ার তারা চেঞ্জ করবে, কোনো একটা রেসপন্সের জন্য কোনো একটা বিহেভিয়ার চেঞ্জ করবে বা নোটিফিকেশন পাবে। তাহলে এই থিংসগুলোকে যদি কানেক্ট করতে চাই, সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে থিংসগুলোকে আইডেন্টিফাই করতে হবে। প্রথমে ইউনিকলি আইডেন্টিফাই করতে হবে, দেন থিংসগুলোকে রেসপন্স জানার জন্য সেন্স করতে হবে, রাইট? সেন্স করার পরে আমরা যদি এটা নেটওয়ার্কের মাধ্যমে কোনো এক জায়গায় পাঠাইতে পারি এবং সেখান থেকে আমার ওয়েব ব্রাউজার অথবা মোবাইল থেকে সে ধরনের কোনো নোটিফিকেশন নিতে পারি বা ওই থিংস সম্পর্কে কিছু জানতে পারি, তাহলে কিন্তু একটা সাইকেল কমপ্লিট হয় ইন্টারনেট অফ থিংসের, রাইট? যেমন এখানে কি হয়েছে, যে কোনো থিং আমি যেগুলো দেখালাম, যে কোনো থিং নেটওয়ার্কে যদি আনতে পারি, তাহলে তো আমরা যে কোনো জায়গা থেকে অ্যাজ এ এন্ড ইউজার সেই ইনফরমেশন গুলো পেতে পারি, রাইট? তাহলে ইন্টারনেট অফ থিংস কি? ইন্টারনেট থিংস হচ্ছে এই যে যতগুলো থিংস আছে থ্রু দ্য ইন্টারনেট একটা অপরের সঙ্গে কানেক্টেড। শুধু কি এতটুকুই না, এই জায়গাটা আমরা একটু ভুল করি যে ডিভাইস গুলো কানেক্টেড, ব্যাপারটা আসলে এখানেই শেষ না। আইওটির বিউটিটা হচ্ছে এই ডিভাইসগুলো যখন কানেক্টেড এবং তারা যে টোটাল ডেটাগুলো আসলে একে অন্যের সঙ্গে শেয়ার করছে, ডেটাগুলো এক জায়গায় স্টোর করছে এবং দেন এই ডেটা থেকে আমরা কোনো একটা ডিসিশন নিচ্ছি, অ্যানালাইটিক্স করছি, সেটাই হচ্ছে আসলে আইওটির বিউটি। যেমন এখানে সবাই তো মোবাইল নিয়ে আসছে, সবারই মোবাইল আছে। কোন একটা মোবাইলে যদি এরকম কোন একটা মেসেজ আসে, অবাক হওয়ার কিছু নাই। এরকম মেসেজ যে like hello sir, Mr. X has an abnormal activity on his heart, suggested change in medication already forwarded to in your mobile. That is বোঝা যাচ্ছে যে আমার মোবাইলে কোন একটা মেসেজ আসছে, আমাকে বলছে আমার প্রিয় কোনো ব্যক্তি সে একটু অসুস্থ, তার হার্টবিটটা অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি দেখাচ্ছে, আমাকে একটা মেল পাঠিয়ে দিয়েছে যে ওই ওষুধটা খাইয়ে দেন এবং 48 ঘন্টার মধ্যে ওই কার্ডিওলজিস্টের কাছে দেখা করেন। এটা কিভাবে সম্ভব? ধরে নিলাম এই মোবাইলটা আমার হাতে, এটা আসছে কোন ভাবে? ধরে নিচ্ছি যার কাছ থেকে আসছে তার হাতে কোন একটা ওয়্যারেবল থিংস দেওয়া আছে অথবা তার শরীরে কোন একটা কিছু দেওয়া আছে যেখান থেকে তার হার্টবিটটা সেন্স করছে। সেন্স করার পরে কোন একটা নেটওয়ার্কের মাধ্যমে আমি আমার মোবাইলে পাচ্ছি।
এবং তার কাছে যে ডেটাগুলো আছে আগে থেকে সেই ডেটা দিয়ে প্রেডিকশন করে বলছে যে এই ওষুধ না নেক্সট কোনো একটা মেডিসিন এটা চেঞ্জ করে দেন, চেঞ্জ করে এবং 48 ঘন্টার মধ্যে ওই কার্ডিওলজিস্টকে দেখান। সো বেসিক যে ব্যাপারটা আইওটি সেটা হচ্ছে এই। কেউ একজন বলবেন এখন আসলে আইওটি কি, কে বলবেন? আইওটিটা তো আমরা যখন বুঝতে পারবো ইন্টারনেট অফ থিংস, আমরা টোটাল যে থিংস গুলো আছে এই থিংস গুলোকে আমরা একটা কানেক্ট করছি, কানেক্ট করে এটাকে সার্ভিস বেসড, সার্ভিস ওরিয়েন্টেড কোন থিংস যেটা আমার ডিসিশন নিতে সাহায্য করে। রাইট, রাইট, ডিসিশন নিতে সাহায্য করছে। তাহলে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে কোনো থিংস, সেই থিংস হচ্ছে একটা কোনো কানেক্টিভিটির মাধ্যমে কানেক্ট করবে, কানেক্ট করে সেখান থেকে অনেকগুলো ডেটা পাবে, ডেটা পাওয়ার পরে সেই ডেটাতে অ্যানালাইজ করব, অ্যানালাইজ করে আমি একটা ডিসিশন নেব। ভেরি সিম্পল। এই আইওটি করছি, আইওটি আসলে এটাই, এর থেকে বেশি কিছু না। সেজন্যই বলছি আইওটি আসলে শুরু অনেক আগে থেকে। উইলিংটন যেমন দেখাচ্ছিলেন যে অনেক আগে থেকে ইন্ডাস্ট্রি রেগুলেশন হইতে হইতে আসছে। আইওটি আসলে নতুন কিছু না, বাট এখন এটা নতুন ভাবে আমরা অনেক জানছি, অনেক শুনছি, কারণ টেকনোলজির আসলে সব সেক্টরে টেকনোলজি আসলে এত চেঞ্জ হয়েছে, অ্যাডভান্স হয়েছে যে আইওটির অ্যাপ্লিকেশনটা নিতে আমাদের অনেক সুবিধা হচ্ছে এবং আমাদের দোরগোড়ায় চলে আসছে, যার ফলে এখন আইওটিটা খুবই বেশি বেশি শোনা যাচ্ছে। এই ভদ্রলোককে কেউ বলতে পারবেন? ইনি হচ্ছেন কেভিন এস্টন, যিনি এই আইওটি টার্মটা প্রথম বলেছেন। ভিক্টর অ্যান্ড গ্যাম্বল, উনি হচ্ছে সম্ভবত অটো আইডি এটার এক্সিকিউটিভ ডিরেক্টর। 1999 সালে প্রথম আসলে এই আইওটি টার্মটা কয়েন হয়। উনি একটা সাপ্লাই চেনের একটা মিটিংয়ে তখন ইনভেন্টরির জিনিসপত্র নিয়ে আসলে কাজ করতেন। আরএফআইডি আছে না, আরএফআইডি ট্যাগ দিয়ে আসলে বিভিন্ন জিনিসপত্রগুলো করা যায়। উনি ওই সময় এই কাজগুলো করতে করতে তার প্রথম একটা প্রেজেন্টেশনে বলেছিলেন যে আসলে এই থিংসগুলা বা ইনভেন্টরির এই জিনিসগুলা আস্তে আস্তে আসলে সবার সাথে কানেক্টেড হবে। এই টার্ম থেকেই আস্তে প্রথমে আইওটির আসলে যে কনসেপ্টটা ওইটা শুরু হয়। দেন 2003 এবং 4-এ এটা আস্তে আস্তে আরো বেশি আলোচিত কিছু পাবলিকেশনে আছে, কিছু নামকরা পাবলিকেশন যেমন গার্ডিয়ান, সায়েন্টিফিক আমেরিকান, বোস্টন গ্লোব, এই পাবলিকেশনগুলোতে আস্তে আস্তে নাম শোনা যায়। দেন 2005-এ আইটিইউ, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, ওই রিপোর্টে আইটি সম্পর্কে বলা হয়। ফাইনালি 2008 এবং 2009-এ যদি বলা হয় যে অ্যাকচুয়াল বন্ড, যখন আসলে কানেক্টেড ডিভাইসের সংখ্যা অনেক বেড়ে যায়, সেই সময় আসলে মূলত এখন বলা হয় 2008 এবং 2009-এ মূলত আইওটি যে যাত্রা শুরু সেটা হচ্ছে এই সময় হয়। এখন দেখি, আমি যেহেতু বলছি যে 2008-9-এর শুরুটা হয়, তখন কিন্তু আস্তে আস্তে কানেক্টিং যে ডিভাইসগুলো সেগুলোর সংখ্যা অনেক কম ছিল। আমরা একটু হোম অ্যাপ্লায়েন্সের কিছু ক্ষেত্রে আসলে এই জিনিসগুলো ইয়ে করতাম, অটোমেটেড। আস্তে আস্তে এখন তো 2006-এর দিকে তাকাই, আমরা একদম মানে বাসা থেকে অফিস, অফিস থেকে বাসা শুরু করতে মানে অনেক কিছুর সঙ্গে আমরা আসলে কানেক্টেড, অনেক কিছু ইউজ জিনিসপত্রের সাথে আমরা কানেক্টেড। এরকমই আমি একটা এক্সাম্পল দেখাবো, একটা ভিডিও, একটু কাইন্ডলি দেখবেন। আর এটার পরে আমি কিছু কোয়েরি করবো আসলে আপনাদের। হ্যাঁ, সাউন্ড হ্যাঁ, মোস্ট প্রবাবলি ওয়ার্কিং। এই ভিডিওটার এইখানে যে মেসেজগুলো দেখাচ্ছে না, একটু মাঝে মাঝে খেয়াল করবেন যে এখানে আসলে
গেছে? কেউ একজন বলেন কিছু এখানে আইওটি কিছু অ্যাক্টিভিটি কিছু ফিচার যার কাছে যেগুলো নোট করতে পেরেছেন মনে মনে এগুলো একটু কেউ একজন শেয়ার করেন। প্রথমে গ্যাসটা ওপেন হবে, আসার সাথে সাথে আগেই নোটিফিকেশনটা চলে যাবে গ্যাসটা। রাইট, মানে আগেই বুঝতে পারছে যে কেউ আসছে এবং তারা এই বাসারই কেউ, গ্যাসটা ওপেন হলো। দেন মানে সকাল থেকে শুরু করে একদম শেষে ঘুমানো পর্যন্ত সব কিছুই কিন্তু যা কিছু প্রয়োজন নোটিফিকেশন, এবং নোটিফিকেশনের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন যে দিচ্ছে তার কাছে আসলে সব ইনাফ ডেটাগুলো আছে, ডেটাগুলো অ্যানালাইসিস করে কিন্তু সেই প্রপার ইনফরমেশন বা নোটিফিকেশনগুলো দিচ্ছে। এখানে অনেক কিছু আছে যেগুলো আমরা এখন ইউজ করছি কিন্তু কানেক্টেড ইন্টারনেটে না। যেমন ফ্রিজ দেখলাম ওপেন করার সাথে সাথে আমরা এখন কিছু ফ্রিজও আছে যেটা সিগন্যাল দিচ্ছে কিন্তু এটা ইন্টারনেটে দিচ্ছে না, ওভার ইন্টারনেট দিচ্ছে না। সো আইওটি কিছু ফ্লেভার আমরা পাচ্ছি কিন্তু 50%। হ্যাঁ, সবই হবে, আস্তে আস্তে হবে, বাট স্মার্ট ফ্রিজ কিন্তু অলরেডি চলে আসছে। হ্যাঁ, স্যামসাং এর কিন্তু স্মার্ট ফ্রিজ আছে যেখান থেকে কিন্তু শপিং পর্যন্ত করা যায় আসলে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে আইওটিটা ফুল অফ সেন্সর বেজ সিস্টেম, ফুল অফ সেন্সর বেজ সিস্টেম। আর এইখানে যেটা দেখে মনে হচ্ছে সেটা হলো যে মোস্ট প্রবাবলি ডিসিশন মেকিং এর ক্ষেত্রে নোটিফিকেশনটা খুব গুরুত্ব দিচ্ছে। নোটিফিকেশন এইখানে আমার কাছে যেটা মনে হইতেছে সেটা হলো যে এটা সেন্সর বেজ যেরকম হচ্ছে সেরকম নোটিফিকেশনটা কিন্তু ট্রাভেল, মানে আপনার পঞ্চ ইন্দ্রিয় যেটা আপনি প্রথমে দেখালেন, 5টা ইন্দ্রিয় আছে, এই ইন্দ্রিয়গুলো আমার ফুল একটা ছোট সেন্সর চলে যাচ্ছে। আমার ইন্দ্রিয়টা একটা ইন্দ্রিয় কাজ করছে, জাস্ট আই কন্টাক্টটা কাজ করছে। এখানে আমার আদার যে 4-5টা সেন্সর আছে, আর আদার যে 4টা সেন্সর আছে, সেই সেন্সরগুলো আপনার রিয়েল টাইম কানেক্টেড কিন্তু হচ্ছে না। এখানে একটু হচ্ছে, আমি ডিটেইল বলবো, শুধু আসলে একটা সেন্সর এখানে হচ্ছে না। আমি যদি মুভ করি তাহলে এটা আমার কি সেন্সর? এটা কি আমার শুধু আই সেন্সর? ফুড সেন্সর, মোশন সেন্সর এখানে হ্যাঁ, এখানে motion কাজ করে। sensor আছে। মোশন সেন্সর ডিটেক্ট করে। এরকম অনেকগুলো সেন্সর, যেই সেন্সরগুলো বিভিন্নভাবে এই 5টা সেন্সরই কাজ করে। টেস্ট, স্মেল যে একটা সেন্সর আছে, এবং একটু অ্যালকোহল আছে কিনা এটা আমি কিভাবে স্মেল দিয়ে কিছুভাবে ইয়ে করতে পারবো, সেটা কিন্তু আলাদা সেন্সর। তো সেন্সরগুলো আসলে এখানে শুধুমাত্র একটা ইনপুট। আমি রিয়েল ওয়ার্ল্ড ডেটা আসলে সেন্সরের মাধ্যমে পাবো, এইগুলো কোনো একটা গেটওয়ে দিয়ে কোনো এক জায়গায় রাখবো, দেন ফাইনালি প্রেজেন্ট করবো এক জায়গায়। এই হচ্ছে টোটাল লাইফ সাইকেল। সো এখানে নোটিফিকেশনের ব্যাপারটা বেশি দেখানো হয়েছে, কিন্তু নোটিফিকেশনের মধ্যে কিন্তু অনেক ডেটা অ্যানালাইসিসের ব্যাপার আছে। আমরা এই জিনিসগুলো কিন্তু একটা ড্যাশবোর্ডের মাধ্যমে যদি দেখতে পারতাম। আমি লাস্ট 7 ডেজের, আমি যে প্রথম এক্সাম্পলটা দিলাম, লাস্ট 7 ডেজের আমার আসলে হার্ট রেটের কি অবস্থা ছিল সেটা যদি আমি দেখতে চাই, আমার ডক্টরের আসলে সেটাই দরকার, যে লাস্ট 10 ডেজের হার্ট রেটটা কীরকম। তো সেটা দেখতে গেলে কিন্তু আমার ডেটা লাগবে, এবং এই ডেটার সোর্স কি? ডেটার সোর্স হচ্ছে সেন্সর, রাইট? ঠিক আছে, আমরা এখন এটার এই যে বললাম এই আর্কিটেকচারটা একটু দেখি যে আসলে এটা কিভাবে কাজ করে। প্রথমে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডেটা সোর্স। ডেটা সোর্স যদি আমরা পাই, এই ডেটা সোর্স কোনো একটা গেটওয়ের মাধ্যমে, সেটাকে আমরা বলবো আইওটি গেটওয়ে, ক্লাউডে রাখবো, এবং ফাইনালি এইটা এন্ড ইউজার, সেটা ব্রাউজার হতে পারে, আমার মোবাইল হতে পারে, সেখান থেকে ওয়েট করবো। এই তো আমার সাইকেল, ফুল লাইফ সাইকেলটা কিন্তু এইটা। লাইক কোনো একটা ডিভাইস, সেই ডিভাইসের কানেক্টিভিটি দরকার, কানেক্টিভিটি হওয়ার পরে কানেকশনের মাধ্যমে কোথাও রাখতে এক জায়গায় রাখবো, এই জন্য স্টোরেজের জন্য, এবং সেখান থেকে ডেটা অ্যানালাইটিক্স করবো, দেন প্রেজেন্টেশন। এই সাইকেল, এটা খুবই জেনারিক, যে কোনো ক্লাউডে বা যেভাবে আমরা বুঝতে চাই, এই জেনারিক আর্কিটেকচার দিয়েই কিন্তু আইওটিকে যেতে হবে, এর বাইরে কিন্তু কিছু নেই। আরও হয়তো ডিটেইল লেভেলে আমরা যদি ক্লাউডে যাই, ক্লাউডে গেলে হয়তো আবার ক্লাউডের জন্য আলাদা একটা গেটওয়ে লাগাইতে পারি, কিন্তু জেনারিক যে আর্কিটেকচারটা সেটা কিন্তু এইটা। একটু ডিপলি যদি যাই, ডিভাইসে যে কথাটা বললাম, যেমন হচ্ছে সেন্সর। এই সেন্সর কোনো একটা মাইক্রো কন্ট্রোলার, সেন্সর আসলে ওই সেন্সর কি হতে হবে, সেন্সর কোথাও রাখবো, সেটার জন্য একটা এনার্জি সোর্স থাকতে হবে, রাইট? এবং সেটা যেন ট্রান্সমিট করতে পারে, কোনো একটা মাইক্রো কন্ট্রোলার বেসড হতে পারে। দেন ওই ডিভাইসের যে ডেটা কোনো একটা আইওটি গেটওয়ে দিয়ে নিয়ে, এই আইওটি গেটওয়ে কি? একটা আইওটি গেটওয়ে যেমন এখানে এক্সাম্পল হিসেবে আমি দিয়েছি, যেমন রাসবেরি পাই আমরা ইউজ করতে পারি হিসেবে, কোনো একটা মাইক্রো কন্ট্রোলার ইউজ করতে পারি। রাসবেরি পাই,
নাম শুনেছি? জি স্যার। নাম শুনছি। রাসবেরি পাই একটা কম্পিউটার, মিনি কম্পিউটার, যেটাকে আমরা একটা গেটওয়ে হিসেবে ইউজ করতে পারি। কেন? যদি এই রুমে 5টা সেন্সর থাকে, আমি 5টা সেন্সর আলাদাভাবে আসলে নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট করব না, কোনো একটা গেটওয়ে দিয়ে করব। সেটাকে বলছি, যেমন রাসবেরি পাই আমরা সেক্ষেত্রে একটা ক্লায়েন্ট সাইডে একটা আইওটি গেটওয়ে হিসেবে ইউজ করতে পারি। দেন এইখান থেকে ডেটা যদি আমরা ক্লাউডে নেই, ক্লাউড থেকে আবার আমরা ফাইনালি যে এন্ড ইউজার অর্থাৎ আমার মোবাইল অথবা ওয়েব ব্রাউজার, সেইখান থেকে আমরা এই ডেটাগুলো অ্যাক্সেস করতে পারি। তাহলে ফুল লাইফ সাইকেলটা আসলে কি দাঁড়ালো? সেন্সর মানে ডিভাইস, যেটা সোর্স সেন্সর ESP8266, এটা আমি আসলে একটা মাইক্রো কন্ট্রোলার বেসড জাস্ট একটা এক্সাম্পল রেখেছি। অনেক ধরনের মাইক্রো কন্ট্রোলার আছে, অর্ডুনো একটা পপুলার মাইক্রো কন্ট্রোলার, তার মধ্যে আরো ESP8266 এই বেসড অনেকগুলো মাইক্রো কন্ট্রোলার রয়েছে, যেমন নোড MCU নাম শুনেছেন তো? আচ্ছা, এই মাইক্রো কন্ট্রোলার গুলো আসলে একটা ডেভেলপমেন্ট বোর্ড, যেখানে আমরা এই কাজগুলো করতে পারি। কিভাবে? কোন একটা মাইক্রো কন্ট্রোলার আসলে সেন্সর থেকে যে ডেটা নিবে, এটা আসলে কিভাবে নিবে? কোন একটা মাইক্রো কন্ট্রোলার সেন্সর থেকে যে ডেটা নিচ্ছে, লাইক এই রুমে একটা টেম্পারেচার সেন্সর আছে, এই টেম্পারেচার সেন্সর অলওয়েজ আমাকে একটা রিডিং দেয় অর্থাৎ টেম্পারেচার দেয়। এটা আসলে আমি কিভাবে ডিটেক্ট করবো? কোন একটা বোর্ড দিয়ে আসলে এটা আমি ডেভেলপ করব, ডেভেলপমেন্ট কিট দিয়ে এটা একটা ডেভেলপ করব, প্রোগ্রামিং করে কোথাও বলে দিব যে এই পিনের সঙ্গে কানেক্টেড, এটা একটা টাইমার দিলাম, দিয়ে বললাম যে আমাকে অলওয়েজ ডেটাটা রিড করাবো, রাইট? এই ডেটাতে যখন পাচ্ছি, এই ডেটাটা ক্লাউডে নিচ্ছি কিভাবে? ওই আইওটি গেটওয়ের মাধ্যমে, রাইট? গেটওয়ের মাধ্যমে। দেন ফাইনালি যখন ক্লাউডে আমি কানেক্টেড, আমি যে কোনো ক্লাউড ইউজ করতে পারি। আমি জাস্ট এক্সাম্পল জেনারিক যেহেতু বলছি, আমরা অবশ্যই অ্যাজুর আইওটি নিয়ে আজকে কথা বলবো। এটা যেহেতু জেনারিক আর্কিটেকচার, ক্লাউড থেকে আমরা ফাইনালি কি হবো? আমরা ব্রাউজারে অথবা আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনে এগুলো ইউজ করতে পারি। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আইওটি আর্কিটেকচার, ওয়েল, এই আর্কিটেকচারে একটা ইম্পর্টেন্ট জিনিস রয়ে গেছে, সেটা হচ্ছে প্রোটোকল। প্রোটোকল তো আমরা সবাই জানি, কমন প্রোটোকল, আমরা TCP IP HTTP এই জিনিসগুলো ইউজ করি। HTTP এখানে ইউজ হয়, এছাড়াও যেগুলো ইউজ হয় আইওটির জন্য। আইওটি মেইনলি যখন মেশিন টু মেশিন কমিউনিকেশন বলবো, তখন আসলে লাইট ওয়েট কিছু প্রোটোকলের দরকার হয়, লাইক AMQP, MQTT. The most popular and usable protocol is MQTT, Message Queuing Telemetry Protocol. এই প্রোটোকল কেন HTTP না বলতে পারবে? আচ্ছা, HTTP কি করে? রিকোয়েস্ট করে, রেসপন্স করে, তাই না? এও কি করে? এটা হচ্ছে আসলে মেসেজ কুইং, যেটা হচ্ছে পাবলিশার এবং সাবস্ক্রাইবার, এই বেস রেটে কাজ করে। এক্সাম্পল দেই, আমার বাসা মিরপুর, আমি সাপোজ এয়ারপোর্টে যাব। তো এখন এয়ারপোর্টে যদি যাই, আমি যদি একা যাই আর আমার ফ্যামিলি নিয়ে যদি যাই, দুই ধরনের কিন্তু অপশন আছে। আমি যদি আমার ফ্যামিলি নিয়ে যাই, আমার ফ্যামিলির মেম্বার হচ্ছে 6 জন বা 4 জন, এই 4 জন যদি আমি একসঙ্গে যেতে চাই, অবশ্যই আমাকে 4 জন যেতে হলে একটা প্রাইভেট কার অথবা মাইক্রোতে যেতে হবে। আর আমি যদি একা যাই, তাহলে আমার জন্য কিছু অপশন তিনটা, মাইক্রোতেও যেতে পারি, প্রাইভেট কারও যেতে পারি, ইভেন আমি আমার বাইকেও যেতে পারি, মোটরসাইকেলে যেতে পারি। কোনটা আমার জন্য সুবিধা? আমি যদি একা যাই, কোনটা আমার জন্য সুবিধা? প্রাইভেটে গেলে আমার জন্য সুবিধা না, হ্যাঁ, বাইকে গেলে সুবিধা, কারণ আমি ফাস্টার যেতে পারবো, কোনো প্রবলেম হইলে আমি দিক দিয়ে কেটে চলে যেতে পারবো। তার মানে কি, এই বাইকটা হচ্ছে এই ক্ষেত্রে আমার MQTT। বুঝাতে পেরেছি এটা? এখানে HTTP এই জন্য না, আমার আসলে খুব ছোট কমিউনিকেশনের জন্য, মেসেজ কমিউনিকেশনের জন্য আমার এখানে HTTP লাগবে না। আমি এখানে লাইট ওয়েট একটা প্রোটোকল ইউজ করব, যেটা হচ্ছে MQTT। বিকজ আমি যদি বাইকে যাই, আমার আসলে এখানে তো মোটরসাইকেল ছাড়া আমার প্রাইভেট দরকার নেই, আমার আসলে অযথাই আমি নিচ্ছি, যেটা অথচ আমি খুব ফাস্টার ওয়েতে কমিউনিকেট করতে পারবো যদি আমি বাইকে যেতে পারি। সো বাইক ইজ হিয়ার MQTT প্রোটোকল, ঠিক আছে? UDP এর নাম শুনেছি, ইউজার ডেটা ক্যাম প্রোটোকল, রাইট? সেটাই আসলে এটা ইয়ে করে MQTT প্রোটোকল। এই MQTT প্রোটোকলও আসলে সেই 1990 তেই আসলে প্রথম ইয়ে হয়েছে, এবং এটা আইওটি এর কথা মাথায় রেখেই আসলে ওই সময়, মানে মেশিন টু মেশিন যে কমিউনিকেশন, সেটার কথা মাথায় রেখে আসলে এই প্রোটোকলটা আসলে ইউজ হয়েছে। এবং এই প্রোটোকলের একটা আর্কিটেকচার ফলো করে, যেটা হচ্ছে
যেহেতু বললাম এটা পাবলিশার এবং সাবস্ক্রাইবার। পাবলিশার কি, আমি কোনো একটা কিছু করে পাবলিশ করব, যারা সাবস্ক্রাইবার তারাই এটা শুধুমাত্র সাবস্ক্রাইব করতে পারবে। গ্রামীণের যারা সাবস্ক্রাইবার তারাই তো গ্রামীণের মেসেজ করবে নাকি? সেরকম এর মাঝে একটা ব্রোকার কাজ করে। ব্রোকার মানে কি, বাংলা মানে কি? একদম সে, ঠিক আছে। এই ব্রোকার কাজ করে। ব্রোকার কি করে, কোনো একটা টপিককে সে যদি পাবলিশ করে নেয় এবং ওই ব্রোকারকে যারা যারা আসলে সাবস্ক্রাইব করে তাদের কাছে তার মেসেজটা চলে যায়। এখানে আলাদাভাবে রিকোয়েস্ট করা, আলাদাভাবে রেসপন্স করার এটা দরকার নেই। এই প্রোটোকলের বিউটি হচ্ছে এটা যে আমার জানার দরকার নেই ব্রোকারের ওই সাইডে পাবলিশ কে করছে, বাট আমার দরকার মেসেজটা। এক্সাম্পলটা খেয়াল করেন, এখানে একটা টেম্পারেচার একটা টপিক দেওয়া আছে। হ্যাঁ, একটা টপিক ডিপেন্ড করে, যদি টেম্পারেচার হয় টেম্পারেচার, মোশন হলে মোশন, এনিথিং, কোন একটা টপিক দিব, সেই টপিকে কে কে আসলে সাবস্ক্রাইব করছে সেই ব্রোকারের সাথে আমরা যোগাযোগ করলাম। আমি দরকার, আমি একজন সাবস্ক্রাইবার হতে চাই, আমি ব্রোকার, এখানে একটা নাম হাইড এমকিউ, এই ব্রোকারে যেহেতু আমি সাবস্ক্রাইব করেছি এবং আমি চাই হচ্ছে টেম্পারেচার, তাহলে ও আমাকে আসলে দিয়ে দিতে, আমার জানার দরকার নেই আর কে কে আমার সঙ্গে আছে। এটা খুব লজিক্যাল ভিতরে কথা বলছি, বাট জাস্ট বোঝানোর জন্য বললাম যে একটা ব্রোকার, সেই ব্রোকারই আসলে এই মেসেজ পাবলিশিং এবং সাবস্ক্রাইবিং এর কাজটা করে। ক্লিয়ার? একটা কোশ্চেন ছিল, রাইট। লাইক আপনি কোশ্চেন, ওয়েদার ফোরকাস্টিং এর জন্য একটার সাথে আপনি সাবস্ক্রাইব করলেন, ঠিক আছে? আপনি জানতে চাচ্ছেন আপনি গাড়ি নিয়ে বের হচ্ছেন যে আজকে ট্রাফিক জ্যামের কি অবস্থাটা, 1 কিলোমিটার পরে কি অবস্থা, সেটার জন্য আলাদা একটা সার্ভিসের সাথে সাবস্ক্রিপশন করতে হবে। তার প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা সাবস্ক্রিপশন। আর্কিটেকচারটা কি এরকম নাকি একটা সিঙ্গেল সাবস্ক্রিপশন আপনি মাল্টিপল সার্ভিস পাবেন? না, আপনার ব্রোকার যেটা, ব্রোকার আপনার সিঙ্গেল ব্রোকারের সঙ্গে যদি আপনি মাল্টিপল সার্ভিস টপিক হয়, যদি টেম্পারেচার দেখতে চান তাহলে অবশ্যই টেম্পারেচারের জন্য আলাদা করে সাবস্ক্রাইব পাবলিশ করতে হবে। এবং আমরা যারা যারা শুধুমাত্র এইটা সাবস্ক্রাইব করতে চাই তারা শুধুমাত্র টেম্পারেচারটাই পাবো। আবার বাঞ্চ অফ কোনো একটা টপিক হতে পারে যে একই টপিকের মধ্যে আপনি টেম্পারেচারও দিচ্ছেন, একই টপিকের মধ্যে আপনি ওয়েদার স্টেশনের কোনো নিউজ দিচ্ছেন, ইট ডিপেন্ডস। 2-3টা মিলেও একটা হতে পারে, আবার আলাদা আলাদা হতে পারে। ব্রোকার তো কতগুলো এপিআই করতেছে, এক্সপোজ করতেছে। ব্রোকার হচ্ছে এপিআই বলতে, মানে এপিআই মানে হচ্ছে যে মানে ব্রোকার তো স্যার পাবলিশার এবং আমার ল্যাপটপ মোবাইল ডিভাইস গুলো হচ্ছে সাবস্ক্রাইবার। ব্রোকারও কিন্তু দুইটা both end এই কাজ করতে পারে। both end এই কাজ করছে। ওকে, মানে যারা মেসেজ পাবলিশ ইনপুট করছে নিতে তাদের কাছ পারে। থেকে নিচ্ছে, আচ্ছা। তার কাছে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে তাদের দিচ্ছে। আচ্ছা। ঠিক আছে, এই জন্য সে ব্রোকার। তো আমার কেন মনে হচ্ছে যে এটা হচ্ছে যে টেম্পারেচার সেন্সরটা আছে তার এনার্জিটাকে সেভ করার জন্য ব্রোকারটা এখানে কাজ করছে। হ্যাঁ, এটা একটা ওয়ান অফ দ্য মোস্ট মোবাইলের ডিভাইস যদি ডিরেক্টলি সেন্সরকে বারবার নক করে তাহলে ওর এনার্জি ড্রেন আউট হয় খুব তাড়াতাড়ি। এই জন্য কিন্তু এইখানে আমি একটা জিনিস দেখিয়েছি যে এনার্জি সোর্স লো এনার্জি, এই জন্য হচ্ছে এখন হচ্ছে যে লো এনার্জি ব্লুটুথ যেটা, Exactly. সেটা কেন আসছে আসলে, এই সমস্ত কারণেই আসছে। জিগবি এত কেন ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এই জন্যই। এবং এই এনার্জি একটা কনসার্ন, খুব বড় একটা কনসার্ন। ওয়েল, MQTT প্রোটোকল, আমরা তাহলে কি শিখলাম? আমরা আর্কিটেকচার দেখলাম, আর্কিটেকচারের মধ্যে MQTT প্রোটোকল, এটা একটু ডিটেইল লেভেল দেখলাম। এখন একটু কথা বলি যে আসলে এই যে আইওটি করছি, কেন আসলে আইওটি নিয়ে এত জানতে হবে, কেন আমরা সবাই আসছি, এত ইম্পর্টেন্ট কিসের? আসলে ওয়ার্ল্ড এখন এই সাইডটাই খুব ঝুঁকে গেছে, ওয়ার্ল্ড ট্রেন্ড বা টেকনোলজি। যদি বলি যে গার্টনার তো জানি, আচ্ছা, এর কিছু ইয়ে আছে, প্রেডিকশন রয়েছে, যেমন 2020-তে প্রায় 20,000 মিলিয়ন ইউনিক মানে ডিভাইস কানেক্টেড হবে। এরকম আমরা অনেক করি, অনেক ধরনের ইয়ে আছে যে অনেক ইনভেস্টমেন্ট হবে, 24 বিলিয়ন IoT ডিভাইস ইনস্টল বাই 2012। এগুলো সবই হচ্ছে আসলে একটা প্রেডিকশন, এবং ধারণা করা হচ্ছে আসলে আর এর থেকেও বেশি মানে আসলে ডিভাইস কানেক্টেড হয়ে যাবে। এবং এই জন্য বিভিন্ন রকম বড় বড় যে সমস্ত কোম্পানি রয়েছে কেউই আর আসলে বসে নেই, সবাই আইওটির উপরে কাজ করছে। আপনি যদি সফটওয়্যার বলি, হার্ডওয়্যার বলি, স্যামসাং প্রচুর ইনভেস্ট করেছে, ওয়াইও প্রচুর ইনভেস্ট করছে, এবং প্রচুর ইনভেস্টমেন্ট সামনে আসছে, এবং সেটার একটা প্রেডিকশন রয়েছে যে প্রায় $6 trillion ইনভেস্টেড মানে উইল বি ইনভেস্টেড ইন 2020। আসলে এর থেকে আমাদের দূরে থাকার কোনো উপায় নেই।
উপায় নেই, সবাই আসলে এই জিনিসটাতেই আসলে কানেক্টেড হয়ে যাচ্ছে এবং আমাদেরকেও সেভাবে আসলে তৈরি হতে হবে, এই টেকনোলজির সঙ্গেই চলে আসতে হবে। আর একটা জিনিস খুব ইন্টারেস্টিং, আমরা যদি গুগল ট্রেন্ডে আজকে দেখি লাস্ট 5 ইয়ার্স এর ট্রেন্ডটা যদি লক্ষ্য করেন, দেখেন কি অবস্থা, মানে বাড়ছেই কিন্তু এটা লাস্ট 5 ইয়ার্স এর একটা ট্রেন্ড ওয়ার্ল্ড ওয়াইড। আসলে কিভাবে আইটির উপর মানুষ আসলে শিখে যাচ্ছে দিনে বা এই সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে, এবং বাংলাদেশ আমরাও থেমে নেই, লাস্ট 12 মাসের ট্রেন্ড আমরা কিন্তু বাড়ছি। এই ডাটাগুলো এটা গুগল ট্রেন্ড, গুগল ট্রেন্ডে দিলেই আসলে জিনিসগুলো চলে আসে, এটা আজকেরই ডেটা, গুগল ট্রেন্ড দিলেই এটা পাওয়া যায়। আমরা সার্চ ইঞ্জিনে সব ইয়ে করি না, সার্চ করি সেই। এখন আমি যাব অ্যাপ্লিকেশনে। আইওটি নিয়ে আমরা যে যেগুলো দেখি সার্চ করি, আইওটি নিয়ে আসলে আমাদের যে ইন্টারেস্ট সেই জিনিসগুলো আসলে গুগল ট্রেন্ডে। আইওটির একটা বড় এক্সাম্পল হচ্ছে হোম অ্যাপ্লায়েন্স বা হোম অটোমেশন, স্মার্ট হোম। প্রথম থেকেই আসলে এইটার উপরই খুব বেশি আসলে আমরা ঢুকেছি, মানে স্মার্ট হোমের অ্যাপ্লিকেশনগুলো খুব বেশি। লাইক আমি এইখানে নেই, মানে রুমে নেই, আমি রুম থেকে বেরিয়ে গেলে অটোমেটিক্যালি আমার লাইটটা অফ হয়ে যাবে, বা ফ্যান চলছে আমি রুম থেকে বেরিয়ে যাচ্ছি, সে হয়তো মেশিন লার্নিং দিয়ে এরকম কোনো একটা প্রেডিকশন করে রেখেছে 10 মিনিট পর্যন্ত ওয়েট করবো, না হলে আমি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এরকম হোম অ্যাপ্লায়েন্স লাইক আমরা ভিডিওটাতে দেখলাম অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখলাম, এবং কফি মেকার থেকে শুরু করে ফ্রিজে আমার কোনো একটা কিছু ফুরিয়ে যাচ্ছে, আমাকে হয়তো আগে থেকে নোটিফিকেশন দিচ্ছে যে তোমার চা কিছুক্ষণ পরে হয়তো ফুরিয়ে যাবে বা আমার সবজিটা ফুরিয়ে যাবে, তুমি যদি অর্ডার করো তাহলে আমি অনলাইনে শপিং করতে পারি। এভরিথিং হোম অ্যাপ্লায়েন্সে বা হোম অটোমেশনের এভরিথিং আসলে আইওটি, মানে আইওটিতে খুব বেশি আসলে এই জিনিসটা ইম্প্যাক্টেড। এরপরে আসি ট্রান্সপোর্টেশনে। সাপোজ আমি বাসা থেকে বের হবো, 9টায় আমার অফিস, আমি সকালে যখন নাস্তা করছি আমাকে মেসেজ চলে আসছে, বা মোবাইলে আমাকে আমার গাড়ি কানেক্টেড আমার মোবাইলের সঙ্গে আমাকে বলে দিচ্ছে যে আপনার তেলের কিন্তু এই অবস্থা, গ্যাস কিন্তু লাগবে, তাড়াতাড়ি বের হন, আপনার কিন্তু মিটিং আছে 9:30টায়। ভালো কথা, এগুলো নিয়ে আমি বের হলাম। বের হয়ে যাওয়ার পরে গাড়িতে করে যাচ্ছি, সেগুলো আমার সাজেস্ট করতে পারি এই রাস্তা দিয়ে জ্যাম আছে বেশি, এদিকে যাবেন আপনি অল্টারনেটিভ আরেকটা ওয়ে দিতেন। অথবা আমি যেতে যাচ্ছি যদি এরকম হয় যে 9টা বেজে যাচ্ছে, যেহেতু আমার মিটিং অর্গানাইজারের সঙ্গে কানেক্টেড, তারা যেটা করতে পারে যে মিটিং এও কিন্তু একটা মেসেজ দিয়ে দিতে পারে যে পসিবলি লেট ফর 5 মিনিটস, লাইক দ্যাট, তাই না? সো এই সব কিছুই কিন্তু ট্রান্সপোর্ট বা কানেক্টেড কারে এই জিনিসগুলো সম্ভব। কারে তো এমনিতেই প্রচুর সেন্সরের ইউজ কিন্তু হয়, এখন এই যে দেখি না ইদানিং যে বৃষ্টি পড়লে অটোমেটিক্যালি এই শেডিংটা ইয়ে হয়ে যায়। সো এরকম অনেক কিছুই কিন্তু ট্রান্সপোর্টেশনে করা সম্ভব। দেন হেলথ কেয়ার, একটু আগেই বলছিলাম যে আমার বাসায় আমার কেউ একজন অসুস্থ, আমি কিন্তু এখান থেকেই তার ইনফরমেশনগুলো পেতে পারি। কিভাবে? সাপোজ পপুলার ডায়াগনস্টিক সেন্টার, এখানে আমার কোনো একজন নিয়মিত ডায়াগনোসিস করে, পপুলার ডায়াগনস্টিকের যে ডাক্তার দেখে, সে দেখার পরে তার হাতে একটা রিস্ক দিয়ে দিল। এই রিস্ক কিন্তু অলওয়েজ আমার পালসের কি অবস্থা, ইভেন আমার ডায়াবেটিস যদি থাকে ডায়াবেটিসের কি অবস্থা, হার্ট রেটের কি অবস্থা, এই জিনিসগুলো করতে পারে। এখন আমার সাপোজ আমার মা হচ্ছে অসুস্থ, তাহলে এই মায়ের অসুস্থতার খবর কিন্তু সবসময় আমি মনিটর করতে পারি। যদি নর্মাল কিছু হয় তাহলে কিন্তু একটা এসএমএস পাঠিয়ে দিতে পারি। ইভেন তো এমন হতে পারে যদি খুবই খারাপ অবস্থা হয়ে যায়, একটা থ্রেশহোল্ড লেভেল হয়তো সেট করা থাকলো, যেটা পপুলার ডায়াগনস্টিকের অ্যাম্বুলেন্সের সঙ্গে কানেক্টেড থাকলো, যে খুব বেশি প্রবলেম হয়ে গেছে, সরাসরি অ্যাম্বুলেন্স বাসায় চলে আসলো, কারণ অ্যাম্বুলেন্স আমার বাসার ঠিকানা জানে, কারণ পপুলার ডায়াগনস্টিক আমার পেশেন্টের বাসার ঠিকানা জানে, রাইট? সো মেডিকেলে অনেক কিছু, এবং রিমোট যে মনিটরিং, মানে আমি এক জায়গায় আছি, ডক্টরদের জন্য কিন্তু অনেক সুবিধা, একদম গ্রাম প্রত্যন্ত অঞ্চলে কিন্তু আমরা রিমোটলি এই ডায়াগনোসিস গুলো করতে পারি। আরেকটা বড় অ্যাপ্লিকেশন হচ্ছে এগ্রিকালচারে অনেক ধরনের সেন্সরের ইউজ করে, যেটা হতে পারে আমরা সয়েলের ময়শ্চারাইজার বুঝতে পারি। এখন আসলে পানি দিব কি দিব না, ইরিগেশন লাগবে কি লাগবে না, আমি বুঝতে পারবো যে আসলে আর কয়েকদিন পরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আমরা সেই ধরনের একটা প্রিপারেশন, বৃষ্টি হলে আমার ইরিগেশনের দরকার নেই, ওয়েদার ফোরকাস্টিং, এই ধরনের সব কিছু করতে, তাহলে কি হবে, আমার ক্রপের যে প্রোডাকশন সেটা আমরা মানে
ইমপ্রুভ করতে পারি। স্মার্ট গ্রিড বা আমার কোথায় কতটুকু আসলে লাগবে, এনার্জি লাগবে, বিদ্যুৎ লাগবে লাগবে সেই জিনিসটা কিন্তু প্রপারলি ডিস্ট্রিবিউট করা সম্ভব, রাইট? স্মার্ট সিটি, ইদানিং তো স্মার্ট সিটি নিয়ে মানে কেউ আছে নাকি হ্যাকাথনে, স্মার্ট সিটি হ্যাকাথনে গিয়েছিলেন, এরকম কেউ আছে? স্মার্ট সিটি হচ্ছে ইদানিং আমাদের এখানেও শুরু হয়েছে, ঢাকাতেও মোটামুটি কনসার্ন এই ব্যাপারটা নিয়ে। একটা বড় এক্সাম্পল হচ্ছে এই যে ওয়েস্ট ম্যানেজমেন্ট, ওয়েস্ট রাস্তার ধারে ওয়েস্ট গুলো থাকে, এগুলো আমরা আসলে ঠিক সঠিক সময়ে কিন্তু এটা ডিসপোজ করতে পারি না। কিন্তু আমরা যদি আগে থেকেই বুঝতে পারি কোন বিন বা কোন স্টেশনে কত পরিমাণ ওয়েস্ট রয়েছে বা আরো কত সময়ের মধ্যে এগুলো ঘুরে যাবে, তার আগেই আমি যদি কালেক্ট করে ডিসপোজ করতে পারি। ওয়েস্ট ম্যানেজমেন্টের যেমন এক্সাম্পল ডিসপোজ করে কিন্তু আমাদের ঢাকার দুই জায়গায়, একটা হচ্ছে এই আমিনবাজারের এইদিকে, আর একটা হচ্ছে রাজবাড়ির যাত্রাবাড়ির এই সাইডে। তো প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যত পরিমাণ আসলে ওয়েস্ট কালেক্ট করা যায় তার থেকে ততটুকু কিন্তু আমরা ডিসপোজ করতে পারি না, অর্থাৎ আমরা তার আগেই কিন্তু সব ময়লাগুলো পড়ে থাকি, ইয়ে করতে পারি। এর কারণটা হচ্ছে যে দেখুন আমরা একদিন আমরা জানি না কোন বিনে কতটুকু ওয়েস্ট আসলে জমা হয়ে আছে, কোন স্টেশনে কতটুকু ওয়েস্ট জমা হয়ে আছে। তো আমরা যদি আগে থেকে এটা বুঝতে পারতাম, আমরা কিন্তু প্রপারলি মানে এইভাবে ভেহিকেল যে কমিউনিকেশন, প্রপারলি এটা কমিউনিকেট করে ঠিক সময় মতো এটা ডিসপোজ করে দিতে পারতাম। এছাড়া আরো অনেক অনেক অ্যাপ্লিকেশন আছে আইওটি, মানে অ্যাপ্লিকেশনের শেষ নেই আসলে। নতুন একটা ইয়ে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল আইওটি, মানে ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেট অফ থিংস। এটা যেটা দেখালো আর কি রেগুলেশন, ওটা আসলে রেগুলেশনটা হচ্ছে 4th জেনারেশন রেগুলেশন। 7 পর্যন্ত দেখে যেটা বলে 16 থেকে যেটা আসলো সেটা হচ্ছে 4th জেনারেশন রেগুলেশন। তো এই প্রোডাকশন সিস্টেমগুলোকে একদম অটোমেটেড করে ফেলা। এই হচ্ছে মোটামুটি আইওটি অ্যাপ্লিকেশন। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন নেই। আচ্ছা, আইওটি তো শিখবো আমরা, শিখে কি হবে? জব আছে? জব তৈরি করতে হবে। জব কিন্তু আসলে 3 মাস আগে বা 6 মাস আগেও আসলে যেরকম মনে হচ্ছিল, গত 2-3 মাসে কিন্তু একটা খুব ট্রেমেন্ডাস একটা চেঞ্জ আসছে। আমাদের দেশে কিন্তু অনেক চেঞ্জ আসছে, তাই না? লাস্ট 2-3 মাসে অনেক আমরা খুব বেশি বেশি আইওটি শুনছি এবং অনেক অর্গানাইজেশন দেখছি যে তারা নতুন কিছু শুরু করছে। এই যে ইভেন্ট হচ্ছে, অনেক ধরনের ইভেন্ট হচ্ছে। ওয়ার্ল্ড একটা মানে একটা প্রেডিকশন আছে যে প্রায় 6.2 মিলিয়ন ডেভেলপার হচ্ছে লাগবে 2020 এর মধ্যে। তো সেইখানে অনেক অনেক আসলে সেক্টর রয়েছে এবং অনেক ধরনের, যেমন নতুন একটা পজিশন চিফ আইওটি, মানে হ্যাঁ, তাহলে কি মানে আমরা এই রিলেটেড কি আছে, সিটিও আছে না, সেই টাইপের কিন্তু একটা পজিশনও আছে। দেন হচ্ছে আইওটি এক্সপার্ট বা আইওটি স্পেশালিস্ট, বিজনেস অ্যানালিস্টের মতো আইওটি ডিজাইনার, এই ধরনের একটা ইয়ে আছে। আর্কিটেক্ট যেমন আমাদের আছে ওরকম হচ্ছে আইওটি এক্সপার্ট। আর একটা ইম্পর্টেন্ট ইয়ে হচ্ছে যে ফুল স্ট্যাক ডেভেলপার। এখন অনেক ক্ষেত্রে আমরা নেই, আমরা দেখি এরকম আছে আইওটি একদম ফার্স্ট থেকে শুরু করে সেন্সর বেস ডেভেলপ থেকে শুরু করে ফাইনালি প্রেজেন্টেশন পর্যন্ত এইটার যে ডেভেলপমেন্টে থাকে সেটাকে। দেন আইওটি ক্লাউড প্ল্যাটফর্ম। আমি একটু আগে বলছিলাম যে অনেক ধরনের ক্লাউড রয়েছে, অনেক ধরনের ক্লাউড এবং প্রতিনিয়ত হচ্ছে এই ক্লাউডগুলো। আমরা নিশ্চয়ই আজকে অ্যাজুর আইওটি হাব নিয়ে কথা বলবো। তো তারপরেও কিছু ক্লাউড রয়েছে, যেমন AWS অ্যামাজনের আইওটি, IBM এর ওয়াটসন একটা পপুলার আইওটি অ্যানালিটিক, সেটা হচ্ছে এখন আইওটি ওয়াটসন আইওটি হচ্ছে IBM এর একটা ক্লাউড প্ল্যাটফর্ম, আইওটি ক্লাউড প্ল্যাটফর্ম, যেটা IBM ব্লুমেক্স এ রাখা যায়। এছাড়া থিং স্পিক আছে, পাবনা আছে, অনেক ইয়ে দাঁড়িয়ে গিয়েছে এখন। অ্যাজুর আইওটি নিয়ে আমার নেক্সট যে স্পিকার উনি ডিটেল বলবেন। চ্যালেঞ্জ, অনেক কিছুই তো বললাম, অনেক সুন্দর সুন্দর কথা বললাম, অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে বললাম, কিন্তু বিশেষ মানে অনেক চ্যালেঞ্জ রয়েছে আসলে। কিছু জিনিসের প্রতি আমাদের খুব কনসার্ন হতে হবে, যেমন সেন্সিং। এই সেন্স যে করে, সেন্সিং এর উপরে কিন্তু আমরা অনেকগুলো ডিসিশন নিই। সেন্সিং যদি প্রপার না হয়, কোয়ালিটি অফ সেন্সরে যদি কোনো প্রবলেম হয়, কোয়ালিটি অফ রিডিং ডেটা, তাহলে কিন্তু অনেকগুলো ডিসিশন কিন্তু অন্যরকম হয়ে যেতে পারে। সো দিস ইজ ওয়ান অফ দ্য মেজর কনসার্ন। কানেক্টিভিটি, আমরা যে
ইনফ্রাস্ট্রাকচার আসলে এই যে স্মার্ট সিটি কথা বলি, স্মার্ট সিটি আসলে বললেই তো সম্ভব না, এখানে একটা ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপার রয়েছে, স্ট্রং ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপার রয়েছে, সেটা একটা কনসার্ন আমাদের। আর একটা মেজর কনসার্ন হচ্ছে পাওয়ার। যে পরিমাণ আসলে এই যে আমরা ডিভাইস বলছি কানেক্টেড হবে, এইগুলোর পাওয়ার সোর্স থেকে আসবে, সবগুলোই কি আমি একদম সবসময় এনার্জির সঙ্গে দিয়ে রাখবো, মানে আমার ডিরেক্ট এসির সঙ্গে দিয়ে রাখবো? সেটা তো সম্ভব না। সেটা যদি হয় তাহলে তো আমরা মানে রাতে আর ঘরে লাইট জ্বলবে না, তাই না? তো পাওয়ার, লো পাওয়ার, এই জিনিসগুলোকে আসলে বেশি বেশি ডেভেলপ হইতে হবে। আসলে আইওটি যে এখন আসলে এত ডেভেলপ হচ্ছে, পপুলার হচ্ছে, আর একটা কারণ এইটা, সেন্সরগুলো এখন কিন্তু খুবই অ্যাভেলেবেল। হ্যাঁ, সেন্সরগুলো খুবই অ্যাভেলেবেল এবং খুব স্ট্রং এবং লো পাওয়ার। আর একটা হচ্ছে সিকিউরিটি। এত সেন্সিটিভ সব ডিভাইস কানেক্টেড হবে, এইগুলোর অনেকের পার্সোনাল সিকিউরিটির ব্যাপার আছে। তো সিকিউরিটি একটা বড় চ্যালেঞ্জ। এই যে আইওটি এখন ফ্লোরিশ হচ্ছে, এটার পাশাপাশি কিন্তু আইওটি সিকিউরিটি নিয়ে অনেক কাজ হচ্ছে। কম্পিউটার একটা খুব, এই ব্যাপারে খুব ইম্পর্টেন্ট একটা, খুবই এটার উপরে কাজ হচ্ছে। তো আশা করা যায় যে এই চ্যালেঞ্জগুলো অবশ্যই আমরা আস্তে আস্তে মানে এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করবো এবং আইওটি অবশ্যই এস্টাবলিশ হবে এবং হচ্ছে। আমি একদম শেষ পর্যায়ে চলে আসছি, মোটামুটি শেষই করে ফেলছি। এখন একটু কারো কোনো কোশ্চেন থাকলে আমি আনসার দিই। বলেন। আমাদের দেশে জব মার্কেট আসলে প্রসপেক্ট কত আপনার মতে? আমার মতে আসলে আইওটি বলে না, আমাদের আইটি ট্রেন্ড তো আসলে খুব র্যাপিড চেঞ্জ হয়। একটা সময় আসলে কি ছিল, একটা সময় আমরা শুধুমাত্র বিজনেস অ্যাপ্লিকেশন দিয়ে শিখেছি, তাই না? বিজনেস অ্যাপ্লিকেশন, আমরা কোনো একটা অর্গানাইজেশনের জন্য বিজনেস অ্যাপ্লিকেশন তৈরি করে দিয়েছি। আমরা তখন ভেবেছি যে মোবাইলে এরকম মোবাইল ডেভেলপার তৈরি দরকার, ভাবি নাই। মোবাইল যখন ভাবলাম যে মোবাইলের অ্যাপস তৈরি হচ্ছে, তারপরে মোবাইলে গেমস চলে আসলো। তো এইভাবে কিন্তু এখন তো কত বড় ক্ষেত্র, মোবাইল অ্যাপসেরই কত বড় ক্ষেত্র। সো আই হোপ অবশ্যই আইওটি থেকে আমরা আসলে দূরে থাকতে পারবো না। আমরা যদি ওয়ার্ল্ড ট্রেন্ডের সঙ্গে থাকতে চাই, অবশ্যই আইওটিকে ইনভলভ করতে হবে। আর এই কাজগুলো কারা করবে? আমরাই তো, যারা টেকনোলজিতে আছে তাদেরকেই করতে হবে। সো আমি তো মনে করি খুব ভালো প্রসপেক্ট সামনে আইওটি। Anybody else? সেক্ষেত্রে আজুরা আসলে আমাদেরকে কি হেল্প Well, আমি যেটা বললাম যে অনেক ধরনের ক্লাউড আছে, তার মধ্যে প্রত্যেকটা ক্লাউডেরই কিন্তু নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, স্পেসিফিক কিছু বৈশিষ্ট্য আছে, কিছু টেকনোলজির সঙ্গে সে ভালো সুইং করে। আমরা যারা মাইক্রোসফটে কাজ করি, মাইক্রোসফটের সঙ্গে আমাদের যত ধরনের ইয়েগুলো আছে সে সিং করে ভালো। আইওটি অ্যাজিউর তো নিজস্ব কিছু স্পেশালাইজেশন আছে। তো সেইটার সঙ্গে এই যে ডিভাইস কানেকশন, রিমোট মনিটরিং, এই যে ড্যাশবোর্ড দিয়ে ডেটাগুলো অ্যানালাইসিস করা, এই জিনিসগুলো খুব ভালোভাবে আমরা অ্যাজিউর দিয়ে করতে পারি। ডেফিনেটলি আমার পরের যে স্পিকার উনি এই ব্যাপারটা নিয়ে অ্যাজিউর নিয়েই কথা বলবেন, ওনার কাছ থেকে আরো বেশি জানতে পারবেন। আর কোনো কোশ্চেন না থাকলে থ্যাংক ইউ ভেরি মাচ।